মতো বলতে পারে না বলে প্যাচাইছে যেগুলো প্যাচাই। হ্যাঁ সেটাই। সার্জারিতেও এই হয়েছে। হ্যাঁ মানে কি বলতেই পারে না। তাহলে বলো, বলতে না পারলে হবে? ওগুলো তো আমার কথা হলো যে যেহেতু কোশ্চেন কিছু দেওয়া আছে, তাহলে আমার কথা হলো ওইটুকু তো পড়ে আসতে হবে, তাই না? ওইটুকু তো পড়ে আসতে হবে, তাহলে না আমি তোমাকে কিছুটা কনসিডার করবো যে না তোমরা করতে পারো না, তোমাদের কাজ হয়। ওইটুকু পড়ে না আসলে কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, তো এটা হলো হচ্ছে এসওই কথা বলছিলাম। আর এসওইতে মনে করো একটা প্রোলাপস নিয়ে একটা কোশ্চেন আছে, তখন তো আমি প্রোলাপসটা পুরোপুরি দেখে আসবো, তাই না? যে প্রোলাপস নিয়ে একটা কোশ্চেন আছে, আমি ঠিক ওখানে যা আছে ঠিক ওইটুকু পড়বো। এটা কি কখনো হয়? তুমি ডাক্তার হয়ে যাবা, ঠিক ওইটুকু পড়েই হবে? প্রোলাপসের কোশ্চেনটা তাহলে আমি ডিগ্রি গুলো পড়বো, আমি একটু তোমার ওটা কি বলবো, মানে একটু আশেপাশে পড়বো, সোজা কথা। হ্যাঁ আশেপাশে তো আমি একটু পড়বো, একদম না পড়ে আমি কিভাবে সম্ভব, আমি বুঝতে পারলাম। আচ্ছা, আর তোমরা দয়া করে অন করে দিয়ে সব চলে যেও না। যদি এরকম হয় যে তোমরা সবাই অন করে দিয়ে চলে যাচ্ছ, তাহলে কিন্তু আমার বলা বৃথা হবে। হ্যাঁ, তোমার ক্লাসে প্রেজেন্ট থাকো, না হলে। আচ্ছা, এখন তো বুঝতে না, এটা বোঝাও যায় না, কারণ শেয়ার দিলে তো তোমাদের চেহারা দেখতে পাবে। আচ্ছা, এখন তাহলে আমি বলি, মানে এখন বলতে গেলে বকা হয়ে যায় বেশি আর কি। যাই হোক, কেসের ব্যাপারে যেটা বলছিলাম, তোমরা হচ্ছে সব ওই মুখস্থ কেস, হয়তো হিস্ট্রিটা ঠিক বলতে পারছো, কিন্তু তারপরে বললে মানে ম্যানেজমেন্ট আগের দিন সব বলে দিয়ে আসলাম, তাও ম্যানেজমেন্টে ভুল ভাল হলো। যাই হোক, আমি চাচ্ছি যে তোমরা অ্যাটলিস্ট ডায়েরিটা আমার কাছে একটু ভালো করে পড়ো। প্রথমে দেখো পিপিএম এর দুইটা কেস ছিল, তো পিপিএম আসলে তখন আমি যেটা বলছি কি হিস্ট্রি লেটা তোমরা আর নুরজাহান ম্যাডামের যে বই আছে ওই বই ফলো করো। হ্যাঁ, পার্টিকুলার সাবমিশন তোমরা লিখতে জানো, চিফ কমপ্লেনের মধ্যেও হচ্ছে এরকমই লিখতে হবে। সিজার হোসেন দুদিন আগে একটু পেটে ব্যথা আছে, এটা মোটামুটি সবাই লিখতে পারছে। আমি হিস্ট্রিটা একটু তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ, যে তার 40 উইকসের অ্যামিনোরিয়া ছিল, অ্যান্টেরিয়াল চেকআপে ছিল, আনপেন ছিল, লেবার পেন, সে তারপরে তার ইমার্জেন্সি সিজার দেন হচ্ছে এগুলো সব তোমরা মোটামুটি তোমাদের জানা, অবশিষ্টি জানো, এগুলো ঠিক আছে। জেনারেল এক্সামিনেশন সব তোমরা জানো, হাইট, ওয়েট, অ্যানিমিয়া, জন্ডিস, লিভার ডিহাইড্রেশন, এত বেশি কিছু আমাদের ওই লিভার স্পিড, এবার অবশ্য ওরা লিখে নাই অত, এটা ঠিক করছে। পালস, ব্লাড প্রেশার, হার্ট, লাংস গেল, থাইরয়েড গ্ল্যান্ড, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন একজন কি করছে, সিজারের পেশেন্টের এপিসোডমি সব লিখে দিচ্ছে। হ্যাঁ, তো এটা তো এক্সটার্নাল তো খুব সিরিয়াসলি নিচ্ছিল, পরে যাই হোক আমি ইয়ে করলাম যে ওটা তো আসলে ইয়ে করে ফেলছে। এগুলো খেয়াল রাখতে হবে, তাই না? মুখস্থ করে আসবো, কিন্তু মুখস্থ করতে যাই এরকম তো মিস্টেক করা যাবে, এত পাগল তো হওয়া যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। আচ্ছা, আর আপনাদের এক্সামিনেশন ডিসক্রিপশনে একটা উড থাকবে, উডটা ভালো সুন্দর, এত কিছু মানে কি লেখা যায় যে উড ইজ ড্রাই, এটা লেখা যায়। ভ্যালভিশনে এখানে ইন্টারেস্টের হাইটটা দেখতে হবে, অ্যাবডোমেন সফট মডারেট মাইল্ড টেন্ডারনেস হবে, উড এটা উড ফিল। পিবি এক্সামিনেশন আমরা করব না, শুধু প্যাডটা দেখব। বাচ্চা এক্সামিনেশন করতে হবে এখানে, তারপরে সেলিয়েন ফিচারটা তোমরা তোমাদের মতো করে সেলিয়েন ফিচারটা বলতে হবে। তাহলে ডায়াগনোসিস কি হবে, সেকেন্ড ডে অফ নরমাল পিপিএম ফলোইং সিজারিয়ান সেকশন টু ফিটাল স্টেজ। ইনভেস্টিগেশন কি করব, হিমোগ্লোবিন করব, ইউরিন আগে। ম্যানেজমেন্ট আসলে এইভাবে কিন্তু পরীক্ষার সময় যেটা হয়, পরীক্ষার সময় যেটা হয়, আমরা যেটা করা হয় মেডিকেল পরীক্ষা এরকম, তুমি বলতে বলতে
তোমাকে হচ্ছে বলতে বলতে তোমাকে স্টপ করে দেওয়া হবে। যে ঠিক আছে তুমি বলতে পারছো ভালো, তখন স্টপ করে দিয়ে এক পর্যায়ে বলা হবে যে তোমার কেসের ডায়াগনোসিস কি, তুমি তখন ডায়াগনোসিস। এরপরে কিন্তু কোশ্চেন শুরু হয়ে যায়, কোশ্চেনগুলো এমন এটা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারির যে হিস্ট্রিটা হবে সেটা। এখানেও একই রকম করে লিখে যাবা। এখানে সেকেন্ড ডে অফ নর্মাল পিরিয়ড ফলোইং ভ্যাজাইনাল ডেলিভারি। আচ্ছা, আগের কেসটায় হচ্ছে তোমার পিওডি পোস্ট অপারেটিভ ডেটা বলতে হবে। আজকে অপারেশন হলে আজকে হচ্ছে প্রথম ডে অফ অপারেশন, আর পরের দিন হচ্ছে হবে ফার্স্ট পোস্ট অপারেটিভ, কিন্তু পিপিরামের বেলায় আবার একটু অন্যরকম। এরপরে আমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে আগে আগে যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম তখন এগুলো বলছিলাম যে এগুলো কিছু theoretical কোশ্চেন, যে হোয়াট ইজ পিপিরিয়াম, হোয়াই ইট ইজ কল্ড নরমাল পিপিরিয়াম, এটা কিন্তু এবার ধরা হচ্ছে। পিপিরিয়াম ধরা হয় নাই, কিন্তু নরমাল কেন বলছো, ঠিক এইভাবে বলা হয়নি যে হোয়াই ইট ইজ কল্ড নরমাল। আমরা প্রশ্ন করছি যে তুমি যেটাকে নরমাল বলছো, নরমাল কেন, তখন তোমাকে বলতে হবে যে তোমরা অ্যাবনরমাল পিপিরিয়ামের কোনো ইয়ে নাই। সবাই উত্তর একই, ভাইটালস ভালো আছে। ভাইটালস আবার কি, আমি তো এটাই বুঝি ভাইটালস কথাটার অর্থ। বলতে হয় সুন্দর করে ভাইটাল প্যারামিটারস, তাই না? ভাইটালস ভালো আছে। তোমরা এত সংক্ষিপ্ত হয়ে গেছে যে আমরা ধরতে পারি না। ভাইটালস ভালো আছে, পরীক্ষার সময় অ্যাটলিস্ট বলা যায় না, হ্যাঁ? বলতে ভাইটাল প্যারামিটারস ভালো আছে। তাহলে আমি যখন বললাম ভাইটালস ভালো আছে, আমার জানতে হবে ভাইটালস মানে কি। পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন, এগুলো যে ভাইটাল প্যারামিটার। এই তোমাদের সময় তোমরা কি ভাইটালস শিখছো নাকি ভাইটাল প্যারামিটার শিখছো? প্যারামিটার, ভাইটাল প্যারামিটার সাইন বা প্যারামিটার, সাইনও বলতে পারো। হ্যাঁ, ভাইটাল সাইন, হ্যাঁ ভাইটাল প্যারামিটার সাইনও বলতে পারো। কিন্তু ওদের ভাইটালস ভালো আছে। এত সংক্ষেপ আসলে কিন্তু ওরা সংক্ষেপ করতে করতে হোয়াট ইজ দ্য রেট অফ নন-মোলেকুলার ইনহিবিশন এটা ধরা হয়নি, কারণ এটা প্রোটিন, এটা তোমরা পারবে না। আর এবার আমাদের পরীক্ষা আমরা কাউকে কোনো এক্সামিনেশন দেইনি, হ্যাঁ সবাই কোর্টে কোনো এক্সামিনেশন করে। আর হাউ টু মেজার এটা কাউকে আমরা বলিনি, আমরা এটা নন অ্যাবনরমালিটিস ইভলিউশন এটা বলিনি। তারপর হচ্ছে হোয়াট ইজ লুকিয়া এটাও ধরা হয়। এরপরে এটা কিন্তু ধরা হয়েছিল হোয়াট টু মিন বাই পজিশনিং এন্ড অ্যাটাচমেন্ট অফ পার্সন। হোয়াট ইজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এটাও ধরা হয়নি, কিন্তু ধরা যেতে পারে। বেনিফিট না ধরা ছিল ইরা ম্যাডাম, হ্যাঁ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ধরা হ্যাঁ ইলা ধরছিল। তো বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং ধরা হয় নাই, কারণ এখানে আসলে এটা তো থিওরি, তো অত থিওরি দেওয়া কোলেস্ট্রাম ধরা হয়নি, কিন্তু কোলেস্ট্রাম ধরা যায়। তারপরে এনভায়রনমেন্ট ধরা হয়নি, কিন্তু ধরা যেতে পারে। এটা ধরা হচ্ছে যে কি তুমি তাকে যাওয়ার সময় কি দিবা। স্ট্যান্ডার্ড এক্সারসাইজ ধরা হয়নি, কিন্তু ধরা যায়। এখন এইবার যেটা ধরা হচ্ছে কোশ্চেনগুলো, যেমন আমি প্রশ্ন করছিলাম, এটা আমি তোমাদেরকে বলছি যে আমি একটা তুমি একটা অপারেশন করছো কতদিন, অথবা তুমি ডিউটি ডক্টর পাস করে গেছো, তুমি একটা ক্লিনিকে চাকরি করছো, আমি একটা অপারেশন করে আসছি, তো পরের দিন তুমি আমাকে রিপোর্ট দিবা, অথবা ওই সন্ধ্যায় তুমি আমাকে রিপোর্ট। তোমাকে তো জানতে হবে যে আমি কনসালটেন্টকে রিপোর্ট দিব, তাহলে কিভাবে আমি রিপোর্টে কি কি জিনিস দেখবো। রিপোর্ট দেওয়া হচ্ছে আমি দেখবো কি কি জিনিস। আর তুমি যদি সার্জন হও তুমি তো অবশ্যই দেখবে। তাহলে এটা দুজনকে কোশ্চেন করছিলাম, অনেক কষ্ট করে উত্তর দিচ্ছে। তাহলে দেখো কিরকম আমরা কিরকম ভাবে প্রথমে যে আমরা রোগীর সাথে কথা বলবো, এগুলো খুব সোজা, কিন্তু তুমি যদি পরীক্ষার সময় বলতে পারো না, তাহলে কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। তাহলে আমি উত্তরটা কেমন হবে যে তুমি প্রশ্ন করলো, কিন্তু পরের দিন এসে মানে কি জিজ্ঞেস করবো, তুমি তখনই প্রথমেই বলবা যে আমি কোনো সমস্যা আছে কিনা সেটা জিজ্ঞেস করবো। কেমন আছেন, সমস্যা বলতে আমরা প্রথমে রোগীর কাছে আপনি কেমন আছেন, সে বলবে ভালো আছি, আমার অনেক ব্যথা। তারপরে আমরা তার সেগুলো আছে, ঠিক আছে ব্যথা আমি দেখছি কি করা যায়। দেন আমরা তার ভাইটাল প্যারামিটার্স বলি, যেমন পালস। এই পালস যখন তুমি বলবে, এই পালসের মধ্যে কিন্তু আরো প্রশ্ন আছে, তাই
বেশি, তাহলে ভালো না খারাপ? পালস বেশি মানে কি? তো পালস যদি বেশি হয়, তোমরা জানো পালস বেশি হলে দুটো কারণে বেশি হতে পারে, অনেকগুলো কারণে বেশি হতে পারে। আমরা যেটা ধরি দুই তিনটা কারণ ধরি, যে এক নম্বর হচ্ছে পেশেন্টের ব্যথা হচ্ছে, তাহলে পালস একটু বেশি থাকে। হ্যাঁ, তারপর পেশেন্টের হয়তো অনেক সময় একটু টেম্পারেচার রেস থাকে, এপ্রিলের প্রথম দিনে টেম্পারেচার বেশি থাকে, সেজন্য পালস বেশি থাকে। হয়তো ঘুম হয়নি, সেজন্য বেশি। আরেকটা কি, একটু বেশি, অনেক মনে করেন 140-এর বেশি, এরকম বেশি হলে তখন বুঝতে হবে যে তার কোনো ব্লিডিং হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে। দেন হচ্ছে আবার পালসটা যদি ভলিউমটা কম থাকে, তখন তোমাকে বুঝতে হবে ভলিউম কম মানে হচ্ছে ওর কোথাও হাইপোভলিউম হচ্ছে। হ্যাঁ, আবার পালসের ভলিউম বেশি, রেট বেশি, তখন বুঝতে হবে টেম্পারেচার কম হচ্ছে। মানে দেখো, প্রথমেই তুমি ওরা ভাইটালস ভাইটালস করছে, তাহলে তোমাকে করতে হবে প্রথমে আমি তার পালসটা দেখবো, ব্লাড প্রেশারটা দেখবো, আমি চোখের নিচে হাত দিয়ে পেলরটা দেখবো, তাই না? চেহারা দেখেও বোঝা যায় যে পেন কিনা, আমরা আবার একটু চোখের নিচে হাত দিয়ে কম্পিউটারটা দেখি। তারপরে কি দেখবো, ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা অবশ্যই দেখবো, কারণ পালস, ব্লাড প্রেশার এগুলো সব। হ্যাঁ, একটা অপারেশনের পর একটা পেশেন্টের ব্লাড প্রেশার খুব ইম্পর্টেন্ট, যে ওর প্রেশারটা কম না বেশি। ডিহাইড্রেশনটা দেখবো, কারণ না খেয়ে আছে, ফুড পাচ্ছে, তো ওর হাইড্রেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, এই এই সবগুলো কথা কিন্তু কেউ বলতে পারে না, তাই না? কেউই বলতে পারে। দেন হচ্ছে আমরা যদি নিচে নিচে নামি, আমরা যদি একটা পেশেন্ট নিচে নামতে থাকি, তাহলে অপারেটিভ রুমে জিজ্ঞেস করলাম, তারপর তার পালসে হাত দিলাম, ব্লাড প্রেশার দেখলাম, চোখ দেখলাম, ডিহাইড্রেশন দেখলাম, জিভ দেখে ফেললাম, নিচের দিকে নামি। নিচের দিকে নামলে আমরা আস্তে আস্তে মুখ দেখি, লাং বেসটা, যে লাংসে কোনো সাধারণত সিজার পেশেন্টের টেস্ট থাকে না, তবুও আমরা একটুখানি অপারেটিভ পেশেন্ট আমি একটু দুটা স্টেথো দুই পাশে দিয়ে দুই পাশে একটু বেসটা একটু চেক করব। এরপরে নিচে কোথায় রাখবো, অনেক গাইড দিয়ে দিয়ে অনেকে প্যারামিটার করতে পারছে। ফার্স্টে করে আমি বুকের থেকে হাতটা আমার পেটে চলে গেল, পেটে যে আমি কি দেখবো, পেটে যে আমি সঙ্গে সঙ্গে আমি যেখানে সিজার করছি সেখানে কিন্তু আমি দেখি, তাই না? আমরা সিজার সিজার করি হচ্ছে লোয়ার অ্যাবডোমেন, আর হচ্ছে আমি কিন্তু অন্য জায়গাটায় আমি পেটটা আস্তে করে হাত দিয়ে খুব জেন্টলি হাত দিতে হবে অপারেশনের পেশেন্ট, যেহেতু যে অ্যাবডোমেন কি সফট কিনা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে অপারেটিভ পেশেন্টের অ্যাবডোমেন সফট। এটা তোমার তোমার দেখবা যে তুমি তুমি যদি ডিপ ডক্টর তোমার থার্ড তোমার তোমাকে জিজ্ঞেস করবো যে অ্যাবডোমেন সফট আছে তো, তাহলে মানে কি অ্যাবডোমেন সফট থেকে সার্জন খুব একটা ভালো আর কি, যে না তার কোনো কমপ্লিকেশন হয়। হ্যাঁ, এইটুকু বুঝতে হবে। তারপরে কি করবো, আমরা কি করি, আমরা যদি 12 ঘন্টা হয়ে যায়, আমরা তাহলে বাউল সাউন্ডটাও দেখি। বাউল সাউন্ড যদি চলে আসে, সিজারে যদি স্পাইনাল করা হয়, আর হচ্ছে আমরা একটু আর্লি দিয়ে দিতে চাই, আমরা একটু স্পাইনাল দিয়ে করা হচ্ছে, তাহলে ও তাদের খেতে দিতে পারবো, বাউল সাউন্ডটা দেখি বাউল সাউন্ড আছে। এরপরে আরো নিচে যাবো, নিচে যাওয়ার পরে আমরা সাধারণত অনেকে ড্রেসিং ভিজে গেছে কিনা, প্রথম দিন কিন্তু ড্রেসিং ভেজার কথা না, যদি আনইউজুয়াল কিছু না। আমরা হয়তো দেখি অনেক সময় যে ড্রেসিংটা ঠিক আছে, সব খুলে চলে আসে, অথবা ডিস্টার্ব পড়ে যায়। হ্যাঁ, ডিস্টার্ব প্রথম দিন ভাবে না পড়লেও, যাই হোক, আমরা ড্রেসিংটা ভিজে গেছে কিনা এটা দেখি না, আমরা ড্রেসিংটা ঠিক আছে কিনা, ওকে আছে কিনা। এরপরে আরো নিচে আসো, আরো নিচে এসে কি দেখি, আচ্ছা ব্লিডিংটা পরে মনে হয়। আচ্ছা, এরপরে আমরা মানে আমি পেশেন্ট পেশেন্ট পুরো আমার দেখা হয় নাই, এরপর আমি সে ঠিক মতো ফ্লুইড পাচ্ছে কিনা সেটা দেখবো, ফ্লুইডটা ঠিক মতো গেছে কিনা, অ্যান্টিবায়োটিক ইনজেকশন পাচ্ছে। এটা হচ্ছে তোমাকে কিন্তু এত জিজ্ঞাসা করা হবে না, হ্যাঁ, তোমাকে তুমি এই চারটা করতে পারলে আর অ্যাবডোমিনাল ড্রেসিং, এরপর শুধু ব্লিডিংটা বলতে পারলেই তুমি পাস। বুঝতে পারছো? এতটুকু বললেই কিন্তু আমরা খুশি হয়ে যাই, বোঝা যায় যে তুমি পড়ছো বা তোমার মধ্যে বেসিক ডাক্তার হওয়ার মতো বেসিক নলেজ আমাদের এত বেশি খারাপ অবস্থা যে কল্পনা করা যায়। তারপরে আমরা দেখি আমাদের ইয়ে থাকে যে একটা ডাক্তার অবশ্যই দেখবে যে পেশেন্টের ঠিক মতো ফুড পেয়েছে, না খেয়েছিল, অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করতে পেয়েছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস
জিনিস যে এটা অবশ্যই দেখতে হবে যে ওর ইউরিন আউটপুটটা আমরা ক্যাথেটার দেওয়া আছে ইউরিন আউটপুটটা ভালো আছে। যেমন অনেক ডাক্তাররা আছে আমরা হয়তো ফোনে জিজ্ঞাসা করি যে তোমার দেখো ইউরিন কতটা হচ্ছে। ও তো বলবে 100। আরে 100 ইউরিন আউটপুট হলো, তার মানে কি সে জানে না ইউরিন আউটপুটটা তোমাকে বলতে হলে তোমাকে একটা ডিউরেশন বলতে হবে। তা আজকে ঠিক আছে তুমি 12 ঘন্টার একটা হিসাব দাও, তাই না? তুমি 24 ঘন্টার একটা হিসাব দাও, তুমি 100 ম্যাডাম এখন তো ব্যাগে 100 মিলি আছে। যদি আবার প্রশ্ন করি যে তুমি 100 ml বললে 100 ml কত মানে কোন সময় থেকে 100 এখন তো আমি 100 ml দেখছি, অনেক ডাক্তার এভাবে উত্তর দেয়, তাহলে কিন্তু সেটা কিন্তু কোনো মানে নলেজ হলো না, তার মানে কোনো ধারণাটা নাই। তাহলে ইউরিন আউটপুটটা তোমাকে অ্যাটলিস্ট 12 ঘন্টা 24 ঘন্টা ওই হিসাবে তোমাকে দিতে হবে, সিস্টারের কাছ থেকে নিতে হবে। এবং আমরা ইউরিনের কালারটাও যদি আমরা ইউরিনটা হাই কালার থাকে তাহলে বুঝি যে ওর ইয়েটা আছে মানে ইউরিনটা কনসেন্ট্রেটেড মানে একটু ডিহাইড্রেটেড হয়ে গেছে। অনেক সময় রেডিয়েশন থাকতে পারে, অবস্ট্রাকটিভ লিভারের সময় রেডিয়েশন এই ধারণাগুলো থাকতে হবে। এরপরে কি দেখবো, এরপরে হচ্ছে প্যাডটা দেখবো। প্যাড এর আগেও তুমি দেখতে পারো, তুমি দিচ্ছ দেখছো তার আগেও দেখতে পারো। তাহলে আমরা প্যাডটা চেক করবো যে ব্লিডিংটা কেমন। এখানে আমরা লোকিয়াল ডিসচার্জ হচ্ছে আমরা অ্যামাউন্ট অফ ব্লিডিংটাই বেশি, লোকিয়াল বলে ব্লিডিং ও বলি আমরা সাধারণত ব্লিডিং বলে থাকি। ব্লিডিংটা কেমন, ব্লিডিং বলা হয়, ব্লিডিংটা কেমন। এরপর এরপর যেটা করা হয়, আচ্ছা প্রথমে তুমি তাহলে এগুলো দেখো, দেখার পরে পেশেন্টের কমপ্লেন। এবার এই প্রশ্ন হয় কিন্তু এই প্রশ্নটা করা যেতে পারে। পেশেন্ট মনে করো বলতে যে আমার খুব ব্যথা হচ্ছে, হ্যাঁ একটা প্রশ্ন হতে পারে যে পেশেন্ট মনে করো বললো যে আমার খুব পেইন হচ্ছে, তখন কি করবো? তখন পেশেন্টকে আমি কি করবো, আর একটু কাউন্সিলিং করবো যে আপনার ব্যথা সেরে যাবে, সমস্যা নেই, ব্যথা সেরে যাবে। সাথে আমি কিছু অ্যানালজেসিক, কি অ্যানালজেসিক দিলাম, অ্যানালজেসিক এখানে দেওয়ার মধ্যে খুব বেশি ব্যথা বললে তখন আমরা কি করি, আমরা হচ্ছে সাপোজিটরি দিই, যে কোনো ইয়ে নন স্টেরয়েড যে সাপোজিটরি গুলো আছে ওগুলো আমরা দিতে পারি। ক্লোফেনাক দিতে পারি, ইনডোমেথাসিন সাপোজিটরি দিতে পারি, ক্লোফেনাকটাই বেশি দেওয়া হয়। অথবা যদি খুব বেশি ব্যথা না বলে আমরা প্যারাসিটামল দিই, প্যারাসিটামলে কমে যায়, তিনটা প্যারাসিটামল দিলে কম, আর একটা দুইটা সাপোজিটরি দিলে কম। প্রথম দিন সাপোজিটরি লাগে, সেকেন্ড ডে থেকে সাপোজিটরি লাগে। আচ্ছা তারপরে সে আরো কি কমপ্লেন করবে, সে প্রথম দিনই তোমাকে কমপ্লেন করবে যে আমার বাচ্চা দুধ পাচ্ছে, প্রথম দিনই কমপ্লেন। এখানেও এই কোশ্চেন হতে পারে যে যখন সে কমপ্লেন করবে যে দুধ পাচ্ছে না তখন তুমি কি করবে। এখানেও কিন্তু তোমার তখন কাউন্সিলিং, তখন তুমি যখনই বাচ্চা দুধ পাচ্ছে না অথবা কান্নাকাটি করছে অনেক কিছু কমপ্লেন করবে, তখন তোমাকে বাচ্চাটাকে আগে দেখতে হবে, তাই না? বাচ্চাটাকে নিয়ে তুমি শুরু করে তার যেরকম এক্সামিনেশন করবা, করার পরে ফিডিং হিস্ট্রিটা নিবা যে কি কি খেয়েছে সে, হ্যাঁ ইউরিন পাস করলো কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বাচ্চার ডিহাইড্রেশন আছে কিনা, যেটা আমরা স্কিনটা ধরে পিঞ্চ করতে দেখি যে বাচ্চা ডিহাইড্রেশন আছে ওটা আমরা দেখবো, এবং আর কোনো কমপ্লেন আছে কিনা। আমরা তো একবার বাচ্চা হওয়ার পরই এক্সামিনেশন করছি, আবার আমরা এখন আর একবার এক্সামিনেশন করবো, জন্ডিস হলো কিনা, ডিহাইড্রেশন হলো কিনা, কোনো সমস্যা হলো কিনা আবার আমরা দেখবো, ইউরিন পাস করলো কিনা দেখবো। আচ্ছা আর হচ্ছে তোমার দেন হচ্ছে যখনই মা কমপ্লেন করলো যে বাচ্চা খেতে পারছে না তখনই তোমার কিন্তু দুধ আসে নাই, আমার প্রথমেই বলবে যে সে আমার কোনো ব্রেস্ট মিল্ক আসে, তখন তোমাকে তাহলে তাকে বুঝাতে হবে যে আপনার প্রথম দিনই ব্রেস্ট মিল্ক আসবে না, আপনার যেটা আসবে সেটা হচ্ছে, টুম্পা আমার কথা শোনা যাচ্ছে সব? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে সে প্রথম দিনে কিন্তু তাহলে তোমাকে প্রথম দিনে বলতে হবে যে প্রথম দিন আপনার দুধ আসবে না, আপনার প্রথম দিন যেটা শাল দুধ যেটা আসবে সেটাকে কোলেস্ট্রাম বলে, এটাই আপনার বাচ্চার হয়ে যাবে। এই বাচ্চাকে যদি আপনি ঘন ঘন এটা খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চা এটা খেয়ে কিন্তু আপনার বাচ্চা দুধ থাকতে পারে, কোনো সমস্যা হবে না। আর যদি এরকম এক্সট্রিম কোনো কন্ডিশন হয় যে মা দুধ দিতে পারছে না, সেই সমস্ত কথা আলাদা,
কিন্তু আমরা বাচ্চা হওয়ার সাথে সাথে একদম দুধের নাম লিখে দিব এবং তোমার এখানে বাচ্চাকে মাকে একটু তোমার টেকনিক অফ ব্রেস্ট ফিডিংটা এই সময় মাকে বোঝানোর চেয়ে মায়ের সাথে যে লোকটা থাকে তাকেও বোঝাবে। মা তো তখন তুমি তো প্রথম দেখতে আসছো, মা তো শুয়েই আসছে, তবুও একটু বোঝাতে হবে। আচ্ছা, তাহলে তুমি এগুলো দেখে ওর ইনিশিয়াল কমপ্লেনটা ইনিশিয়াল গুলো বলবে। আচ্ছা, এর আর কিছু 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 যেমন রং ইনফরমেশন অ্যাবাউট ব্রেস্ট ফিডিং, যেমন ও অনেক কিছু বলবে যে প্রথম দিন তো দুধ আসবে না, তাহলে কিভাবে খাওয়াবো, এটা খাওয়াতে গেলে বাচ্চার অসুবিধা হবে। তারপর তোমাকে যে আরো কিছু ইনফরমেশন দিতে হবে যে মানে আপনি যখন ব্রেস্ট ফিড করাবেন তখন মানে টেকনিক গুলো সম্পর্কে তোমাকে ভালোভাবে বলতে হবে। এটাও এবার আমি জিজ্ঞাসা করছিলাম কিন্তু অত ডিটেলস যাওয়া হয়নি, যে বলছিল সে পেরে গেছে যার জন্য আর অত ডিটেলসে যাওয়া হয়নি, শোনা হয়নি। রং কিছু ইনফরমেশন আছে যে বাচ্চাকে হয়তো বাচ্চার মাথা ধরে খাওয়ায়, হ্যাঁ, তারপরে হচ্ছে নিপলটাকে সাপোর্ট দিয়ে খাওয়ায়, দুই আঙুল দিয়ে ধরে ধরে খাওয়ায়। এইগুলো এইগুলো তোমাকে বুঝাতে হবে যে এগুলাতে এরকম করা যাবে না, এরকম করে এই টেকনিক খাওয়ালে বাচ্চা ভালো হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখন তুমি তাহলে তুমি সবই দেখলা যে ভাইটাল প্যারামিটারস ভালো আছে, তারপরে বাউল সাউন্ড আছে, তাহলে তুমি এখন কি করবে? এটাও কোশ্চেন হতে পারে যে আমি তাহলে প্রথম দিন রুগীকে দেখলাম, দেখার পরে আমি কি করব? মনে হচ্ছে খুব সোজা, কিন্তু পরীক্ষা না হলে উত্তর দেওয়াটা কঠিন। কারণ হচ্ছে কি, তোমাদের প্রবলেম হচ্ছে তোমাদের না এটা পুরো মেডিকেল সায়েন্সেরই প্রবলেম হচ্ছে আমরা যখন পড়ি তখন আমরা একটা ডিজিজ মনে করছি, ডিজিজের সব আমি পড়ে গেলাম, হ্যাঁ, পিপিএম সব পড়লাম, কিন্তু আমরা যখন আবার ওই সবকিছুই তো আর একটা পেশেন্টের মধ্যে তুমি পাবা না, তাই না? যখন একটা একটা ডিজিজ সম্পর্কে পুরো পড়লা, একটা রোগীর একটা রোগীর ক্ষেত্রে যখন যে তুমি পাবা, তখনই তোমাকে একটা রোগী হিসাবে তোমাদের প্রবলেমটা এটাই যে তোমরা হচ্ছে এটাকে বলে ক্লিনিক্যাল, আমি এর আগে বলছি ক্লিনিক্যাল রিজনিং কথাটা তুমি পড়ে আসছো সবটা, এরপরে তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে তুমি একটা পেশেন্ট নিয়ে কাজ করবে, তখন তোমাকে বুদ্ধি করে বের করতে হবে। যেমন রাপচার টেকনোলজিকে কোশ্চেন আসছে, সেক্ষেত্রে কি তোমার তো মেডিকেল ট্রিটমেন্ট করলে হবে না, তাই না? আচ্ছা, তাহলে ওরা যেমন মনে করলো তাহলে কি করতে হবে? পেশেন্টকে আমি বাউল সাউন্ড দেখছি ভালো আছে, সবকিছু তার ভালো, তাহলে আমি তাকে এখন লিকুইড থেকে সেমি সলিড, লিকুইড টু সেমি সলিড মানে প্রথমে তাকে লিকুইড খেতে বলবো, পরে পরে সেমি সলিড থেকে সলিড এরকম খাবো। তারপরে তার একটা ফ্রেশ হ্যাঁ বাউল সাউন্ড বলতে পারি, হ্যাঁ ওরাল মেডিকেশন করে দিব আমি সব, তাহলে আমরা যেটা বলি ফ্রেশ অর্ডার করে দাও। আমরা যখনই একটা ডাক্তারকে বলি তুমি ফ্রেশ অর্ডার করে দাও, ও তখন বুঝে ফেলে যে সবকিছু, তার মানে আমি কি করবো, সব রুগী দিব। তারপরে কি করবো, রুগীকে উঠে বসতে হবে, মোবিলাইজেশন খুব ইম্পর্টেন্ট, উঠে বসতে হবে, এক পা দুই পা করে হাঁটতে হবে। তারপরে ক্যাথেটার, যদি ডাক্তারের স্পেসিফিক কোনো গাইডলাইন না থাকে যে ক্যাথেটার রাখতে হবে, তাহলে আমরা কি করি, আমরা তবুও কনসালটেন্ট ডাক্তারের কাছে শুনে আমরা ক্যাথেটার খুলে দিই। অনেকে আছে দেখবা যে ক্যাথেটার না খুলেই রেখে দিচ্ছে, বুঝে নাই, ম্যাডাম আপনি তো বলেন নাই ক্যাথেটার খুলে, তাহলে তোমার তো একটা জ্ঞান থাকতে হবে যে ক্যাথেটার খুলবো কি খুলবো না, তাই না? আর না হলে শুনতে হবে যে ম্যাডাম ক্যাথেটার খুলবো, ক্যাথেটার দেখে তো দেওয়া যাবে না, তো ক্ষতি হবে বলছি। আইভি ফ্লুইড আমরা বন্ধ করে দিই। এগুলো আমরা ফ্রেশ অর্ডার যখন করি, আর পেশেন্টকে বলবো আপনি পরিষ্কার কাপড় চোপড় মানে তারা নিজে পরিষ্কার থাকবে, ওদের সারাউন্ডিংসটা পরিষ্কার রাখবে। এই কথাগুলো তোমার প্রথম ফার্স্ট পোস্ট অপারেটিভ ডেতে পেশেন্টকে বলতে হবে এবং করতে হবে, এবং আবার আমরা ব্রেস্ট ফিডিংয়ের জন্য আবার তাকে আমরা এনকারেজ করব। এখন কি কি সমস্যা হতে পারে ফার্স্ট পোস্ট অপারেটিভ, মিলাই প্রশ্নটা বারবার করতেছিল যে প্রথম দিন কি হতে পারে। তো প্রথম দিন যেটা সবার আগে হতে পারে পিপিএইচ হতে পারে। এখানে প্রথম দিন পিপিএইচ হলো কি ম্যানেজমেন্ট করবা, সেটাও তোমার আবার একটু জেনে রাখতে হবে। তো প্রথম দিন পিপিএইচ হলো আমি আমি সিজার করে গেছি, দেখলাম কি পরে জানলাম যে ব্লিডিং হচ্ছে, তখন আমি কি কি করবো,
এটা আবার আমাদেরকে পিপিএইচ এর যে ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্ট অনুসারে আমি ওকে সিটোসিনন ড্রিপ দিব, তারপরে ইয়ে দিব, মিসোপ্রোস্ট্রল দিব, তাই না? এগুলো সব, এগুলো আমাদেরকে জানতে হবে। দেন ওখানে বারবার অ্যাবডোমিনাল ডিস্টেনশনটা সম্পর্কে জানতে চাচ্ছি। ফার্স্ট পিওটিতে অনেক সময় পেশেন্টের অ্যাবডোমিনাল খুব খুব কিন্তু কমন না, ফার্স্ট পোস্ট অপারেটিভে প্যারালাইটিক আইলিয়াস হওয়া কিন্তু কমন না। ইলা জানতে চাচ্ছিল প্যারালাইটিক আইলিয়াস, কিন্তু প্যারালাইটিক আইলিয়াস আরো একটু পরে যে হয়। তো অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের বিশেষ করে যদি অবস্ট্রাকটেড লেবার থাকে, পেশেন্ট প্রিপেয়ার্ড না থাকে সিজারের জন্য, হ্যাঁ লেবারের আগে অনেক উল্টাপাল্টা জিনিস খেয়ে থাকে, তাহলে ওটা পোস্ট অপারেটিভ ডেতে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে। তাহলে এটা আমাদের জানতে হবে যে পেজ হতে পারে অ্যাবডোমিনাল। জ্বরটাও কিন্তু প্রথম ছাতো হয় না। আর কি হতে পারে, ওই ফ্লুইড এর জন্য ডিহাইড্রেশন, অনেক সময় ইউরিন আউটপুট কিন্তু কম হয় প্রথম। তাহলে কোশ্চেন হলেই কিন্তু তুমি যদি বুদ্ধিমান হও তাহলে পিপিএইচ এর দিকে তুমি বেশি তোমাকে বেশি ইয়ে করতে হবে, কনফিডেন্টলি করতে হবে যে পোস্টমার্টম হেমোরেজ হতে পারে। আচ্ছা, তাহলে আমাদেরকে এই এই কমপ্লিকেশন গুলো, যে যদি কারো পিপিএইচ হয় সেই ম্যানেজমেন্ট তো আমরা জানলাম। অ্যাবডোমিনাল ডিস্টেনশন হলে তাহলে আমরা ওই পেশেন্টকে কি করব, অ্যাবডোমিনাল ডিস্টেনশনের কারণটা আমার জানতে হবে। যে এটা যদি মনে হয় যে বাউলের কারণে হচ্ছে, তাহলে আমরা ওকে আরেকটু নাথিং ব্যবহার করে রাখবো, পেশেন্টকে একটু প্রপ টপ করবো। হ্যাঁ, বাউল সাউন্ড যদি থাকে খুব ভালো কথা। আর বাউল সাউন্ড না থাকলে আমরা এদেরকে কি করি, ইনজেক্টেবল দিয়ে ফ্লুইড দিয়ে রেখে দিই। অলিগিওরা যদি থাকে তাহলে তোমাকে দেখতে হবে যে ফ্লুইডটা, মানে ফ্লুইড ইনটেকটা কম হয়েছে। ম্যানেজমেন্ট অফ দিস কমপ্লিকেশন, তার মানে আগের কমপ্লিকেশন গুলো ম্যানেজ করতে হবে। আচ্ছা, সেকেন্ড পিরিয়ডে কি হতে পারে, পিপিএইচ হতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, জ্বর আসতে পারে সেকেন্ড পিরিয়ড, ইনভলভস ব্রেস্ট হতে পারে। এই সময় এসে একটু পা ফুলে যেতে পারে, মানে একটু ফ্লুইড বেশি বেশি পাওয়া, কমন সোয়েলিং অফ দ্য লেগ সেকেন্ড পিরিয়ড। আর একটা কি হতে পারে, ল্যাকটেশন কমপ্লেন করতে পারে যে আমার বাচ্চা দুধ পাচ্ছে। তাহলে এই সমস্যাগুলো কিন্তু তোমার সেকেন্ড পিরিয়ডে হতে পারে। এবার এই প্রত্যেকটাতে তোমার কিন্তু আবার একটু জ্বর আসতে পারে, কি কারণে সেটা তোমার জানতে হবে, এনগ্রাস বেস্টের কারণে জ্বর আসতে পারে। থার্ড পিরিয়ডে কি কি হতে পারে, ওই একই কথা, জ্বর আসতে পারে। জ্বরের কি কারণ, এখানে এখানে এখনো ইনফেকশন তৌফিক এত পরে কি কেটে গেছে, এখানেও কিন্তু ব্রেস্ট কমপ্লিকেশনে সাধারণত 3 দিনে জ্বর আসে। ইউটিআই হতে পারে, ল্যাকটেশন প্রবলেম হতে পারে, আবার পা ফোলা থাকতে পারে। এখন আসলে ফুড ইনফেকশন, ইনফেকশন সাধারণত 6 থেকে 7 দিনে হয়। আর যদি এর আগেও হতে পারে, 3-4 দিনেও হতে পারে ইনফেকশন, সেক্ষেত্রে তোমার ইনফেকশনের মাত্রাটা একটু সিভিয়ার, সেক্ষেত্রে আরো আগেই জ্বর আসতে পারে। হ্যাঁ, সেটা সেক্ষেত্রে আরো আগেই তোমার কোয়ান্টিটি ড্রেসিং করে দেখবা যে ড্রেসিং একদম সোপ হয়ে গেছে, ড্রেসিং ইনফেকশন। আচ্ছা, উন্ড ইনফেকশন হলে আমরা কি করবো, উন্ড ইনফেকশন হলে অবশ্যই ড্রেসিং করতে হবে। চেঞ্জ অফ দ্য অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক যদি আমি মুখে দিয়ে দিচ্ছিলাম, তখন আমাকে আইদার অন্য অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অথবা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর পেশেন্টকে বলতে হবে যে একটু ভালো বেশি বেশি করে ডিম বা প্রোটিন খাবারটা একটু বেশি খেতে। এবং অনেক সময় যদি খুব বেশি ইনফেকশন হয়, স্টিচ দেওয়া থাকে, তাহলে যদি বেশি এরকম হয় আমরা অনেক সময় স্টিচ খুলে দিই, খুলে দিয়ে তাহলে হিলিংটা তাড়াতাড়ি। আর এই সময় আমরা আমরা একটু আয়রন, ভিটামিন সি এই সমস্ত খাবারও খেতে বলতে হবে অথবা দিতে হবে। আচ্ছা, জ্বরের কি কারণ তোমরা সবাই জানো, ফুড ইনফেকশন, ইউটিআই, ব্রেস্ট এনলার্জমেন্ট, আরটিআই হতে পারে, এখন কোভিড হচ্ছে, ডেঙ্গু থাকতে পারে, গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে, কয়েকদিন পরে হলে ডিবিটি হতে পারে। এখন আসো ডিসচার্জ, কতদিনে আমরা ডিসচার্জ করবো, 7 ডেতে সাধারণত ডিসচার্জ। আর কি অ্যাডভাইস করবো, এটা অনেকে বলতে পারছে, ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং কথা অনেক পরে বলবো, মানে আমরা বেশি জানতে চাই ফ্যামিলি প্ল্যানিং বেস্ট। এখন আসলে নর্মাল ডেলিভারি, নর্মাল ডেলিভারি তো একই জিনিস, যে আফটার ডেলিভারির পরে তুমি কি কি জিনিস দেখবা, পালস, ব্লাড প্রেশার, পিরিয়ড ব্লিডিং, ভিজিট টু ওয়াশরুম, মানে সে বাথরুমে, বাথরুমে মানে কি, সে ইউরিন পাস করতে বাথরুমে গেছে, হ্যাঁ এটা দেখি। হোয়াট আর দ্য থিংস শি উইল ডু, সে কি করবে,
ডেলিভারি হওয়ার পর একটা পেশেন্ট কি করবে, এটা একটা কোশ্চেন। আমরা সাধারণত কি করি, ডেলিভারি হওয়ার পরই কিন্তু অনেক সময় পাগল হয়ে যায়। কিন্তু আমরা সাধারণত বলি কি যে একটু কিছু মানে যারা থাকে তার আত্মীয় স্বজন তাদেরকে বলি যে কিছু খেতে দেয়। অনেক সময় বলে যে লিকুইড কিছু খেতে, কিন্তু অনেকে ভাত খেতে চায়, অনেক কষ্ট হয়ে যায়, তো আবার কম খাওয়া হয় লেবারের সময়। তো পেশেন্ট আমার কথা হলো পেশেন্ট যা খেতে চায় তাই খেতে, ও যদি চায় যে আমি এখন ডিম খাবো তো খাবে, অসুবিধা নেই, এই লাইন পরে খেতে যাবে বেশিক্ষণ না নাই। আচ্ছা তাহলে যে যা খেতে চায় তাই খেতে হবে এবং একটা ঘুমাতে দিতে হবে, ফিডিং অফ দ্য বেবি, বাচ্চাকে দুধ খাওয়ানো। এরপর আর কি কি হতে পারে, একই কথা পেজ হতে পারে, রিটেনশন অফ ইউরিন হতে পারে, আর একটা কি হতে পারে লিভারডোমা এবিশন, এটা হচ্ছে প্রথম দিন, প্রথম দিন এগুলো হতে পারে। রিটেনশন অফ ইউরিন কি কারণে হয় তোমার বইয়ে দেখে নিও, এবং অনেক সময় এপিসিটোমি হতে লিভারডোমা হতে পারে। সেকেন্ড ডেতেও আমাদেরকে এগুলো দেখতে হবে, কোনো কমপ্লেন আছে কিনা, পালস, ব্লাড প্রেশার, হাইট অফ দ্য ইউটেরাস। হ্যাঁ, এখানে আমি কিভাবে হাইট অফ দ্য ইউটেরাস মেজার করব, আমি ওকে বাথরুম পেশাব পায়খানা করে আসার পরে আমি হাইট অফ দ্য ইউটেরাসটা দেখতে ভালো হয়, এই পেশেন্টের মুখটা দেখতে হবে, ব্রেস্টটা দেখতে হবে, মানে ব্রেস্ট মিল্ক আসছে কিনা, এবং কি সমস্যা দেখতে হবে, যদি পেন থাকে পেশেন্টের মুখে তখন তাকে অ্যানালজেসিস দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং মুখটা ক্লিন করতে হবে, ড্রাই রাখতে হবে, অ্যান্টিসেপটিক ওয়াশ দিতে হবে। ঠিক আছে, মোটামুটি এটা এগুলাই। এখন বলো আর ভিটামিন কে, ভিটামিন এ তোমাদের কারো কোশ্চেন বা কেউ কি কিছু লিখছো, চ্যাট বক্সে কিছু লিখছো? কিছুই তো বলো। শুনছো তোমরা নাকি আসো নাই নাকি সবাই? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি ম্যাডাম। জি ম্যাম আছে। আচ্ছা না, এখন কি এটাতে এরকম করলে কি লাভ হবে, করতে চাও নাকি? জি ম্যাম।